যদি দেরি হয়ে যায় এবং সময় মতো যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে ওই প্রসেসগুলো করা গেল না, থ্রম্বোলাইসিস করা গেল না, থ্রম্বেক্টমি করা গেল না। তার পরবর্তী ম্যানেজমেন্ট থেকে আমরা ধরি, রিস্ক স্ট্র্যাটিফিকেশন থেকে আমরা শুরু করি, তারপর রিহ্যাব। একজন দর্শক একটু কানেক্ট হতে যাচ্ছে না, আমরা কলটি একটু রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে খুবই সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাচ্চার বয়স 13 বছর। জি। গত 1.5 সপ্তাহ আগে ওর একটু হঠাৎ করেই জ্বর আসছিল, জ্বর আসার পরে বা হাত বা পাটা ওর ইপিলিপসি আছে, বা হাত বা পাটা একটু নাড়াতে পারছে না এবং উঠেও বসতে পারতেছিল না। তো এখন এই অবস্থায় আমি ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে এমআরআই করানো হয়েছে, কিন্তু রিপোর্টটা আমি এখন দেখাইনি। যদি এত টাইম দেরি হয়ে যাচ্ছে, এটাতে কি ওর কোনো প্রবলেম হবে বা আমি এখন কি করতে পারি? জি ম্যাডাম, আপনি যদি জিজ্ঞাসা করতে চান। সেক্ষেত্রে এত অল্প বয়সের বাচ্চার ক্ষেত্রে যেহেতু একটা পাশ দুর্বল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আসলে এমআরআই রিপোর্টের চেয়ে এমআরআই ফিল্মটা দেখেও কিন্তু ডাক্তার আসলে আইডেন্টিফাই করতে পারে তার স্ট্রোক হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আপনি মনে হয় ফিল্মটা নিয়েও ডাক্তারের কাছে গিয়ে যত তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট শুরু করতে পারা যায় সেটাই ভালো হয়। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আপনার কাছে একটু এখন জানতে চাই যে আমাদের স্কয়ার হসপিটালে এই যে স্ট্রোকের যতগুলো আমরা ম্যানেজমেন্ট বললাম, সব কিছু অ্যাভেলেবিলিটি এবং এর কস্ট সম্পর্কে একটু একটা সাম্যক ধারণা যাচ্ছি। সো আমরা যে একটু আগে আলাপ করলাম যে ইমার্জেন্সিতে আসলো, তারপর স্ট্রোক কোড হলো, আমাদের রেডিওলজি, নিউরোলজি, নিউরোসার্জারি টিম সবাই আমরা গ্যাদার করলাম। তারপর যদি দেখি যে পেশেন্টের এটাকে বলে হাইপার অ্যাকিউট স্ট্রোক, অর্থাৎ এটা সালভেজেবল, মিনিং যে ওই থ্রম্বোলাইসিস করলে পরে এটা উনি সেই রেঞ্জের মধ্যে আসছেন, তখন আমরা থ্রম্বোলাইসিসের কথা রুগীর কাছে রুগীর রিলেটিভদের কাছে গিয়ে তাৎক্ষণিক আলাপ করি। তো ওই থ্রম্বোলাইসিসের যে একটা ভায়াল, এটার দাম হচ্ছে 65,000 টাকা। এর পরের অংশ হলো যে ওই এমআরএ, যেটা ম্যাডাম বললেন, এমআরএতে যদি আমরা দেখি যে বড় কোনো রক্তনালীতে ক্লটটা হয়েছে, ব্লক হয়েছে, তখন আমাদের নিউরোসার্জারি, নিউরোভাস্কুলার টিম আছেন, তারা তাৎক্ষণিক তাকে ক্যাথল্যাবে নিয়ে যায় এবং এটাকে বলে থ্রম্বেক্টমি যে প্রসেস, সেটা শুরু করে দেন। ওইখানে হয়তো লাখখানেক টাকা খরচ হতে পারে। এর অর্থ হলো যে আমরা একটু লুজ করে দিলাম ওই ওষুধটা দিয়ে এবং সে তাৎক্ষণিক চলে গেল ক্যাথল্যাবে এবং সেখান থেকে আমাদের নিউরোসার্জারি টিম উইথ দ্য হেল্প অফ রেডিওলজি সে ক্লটটাকে নিয়ে এলো এবং ভেসেল তখন ক্লিয়ার হয়ে গেল, স্ট্রোক সরে গেল। এই হলো অ্যাগ্রেসিভ হিউজ টিম ওয়ার্ক আমরা করে থাকি। কোনো নতুন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে পারি আমরা স্ট্রোকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ম্যাডাম, আপনার কাছে একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে স্ট্রোকের জেনারেল ম্যানেজমেন্ট স্যার বলছিলেন, স্পেসিফিক ম্যানেজমেন্ট শুরু করছিলেন, একটু জানতে চাই স্পেসিফিক্যালি আমরা যদি ম্যানেজ করতে চাই স্ট্রোকের ট্রিটমেন্টটা কি? দুইটা ব্যাপার, একটা হলো ইসকেমিক স্ট্রোক এবং একটা হলো হেমোরেজিক স্ট্রোক। তো সেক্ষেত্রে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে সে যদি টাইম ফ্রেমের মধ্যে 4.5 ঘন্টার মধ্যে আসে এবং এমআরআই করার পর যদি তার টিস্যু অ্যাভেলেবল থাকে, সে যদি থ্রোম্বোলাইসিসের জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে সে যদি ফুলফিল করতে পারে, তো সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি নিউরো আইসিইউতে নিয়ে থ্রোম্বোলাইসিস করতে পারি। 24 আওয়ার্স পরে আমরা আবার রিপিট স্ক্যান করে দেখি যে আগেরটার সাথে কতটুকু পার্থক্য হলো। আর যদি মনে হয় যে এমআরআই করার সময় তার লার্জ ভেসেলটা অক্লুড হয়ে আছে, যেক্ষেত্রে থ্রোম্বোলাইসিস দিয়ে আসলে ওটা রিমুভ করা যাবে না, সেক্ষেত্রে আমরা নিউরোসার্জনের সাহায্যে ওটা থ্রোম্বেক্টমি করতে পারি, সেটা সরাসরি ক্যাথল্যাবে গিয়ে। আর বাকি জেনারেল ম্যানেজমেন্ট যত রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি কথা জানতে পারলাম। স্যার, আপনার কাছে একটু জানতে চাই সংক্ষিপ্ত আকারে যে স্ট্রোকের যে যদি সময় মতো ট্রিটমেন্ট না নেওয়া হয় তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে পেশেন্টের? সময় মতো যদি মানে ট্রিটমেন্ট না হওয়ার একটা অংশ হচ্ছে যে সময় মতো হসপিটালে না আসা। এটা একটা প্যাথেটিক দিক হয়ে গেল। এই জন্য যে হয়তো আমাদের রাস্তায় জ্যাম আছে, অনেক দেরি হয়ে গেল রাস্তার জ্যামের কারণে। যদি দেরি হয়ে যায় এবং সময় মতো যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে ওই প্রসেসগুলো করা গেল না, থ্রম্বোলাইসিস করা গেল না,
থ্রম্বেক্টমি করা গেল না। তার পরবর্তী ম্যানেজমেন্ট থেকে আমরা ধরি, রিস্ক স্ট্র্যাটিফিকেশন থেকে আমরা শুরু করি, তারপর রিহ্যাব চলতে থাকে, পুনর্বাসন যেটা ওইটা চলতে থাকে। আমি আবারও বলতে চাই যে জনগণের সচেতনতার জন্য স্ট্রোক একটি ব্রেনের রোগ এবং অ্যাক্টিভিটি ব্রেনের রোগকে, এই স্ট্রোককে অনেকাংশেই প্রতিহত করতে পারে।